হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমি নাফি। আজকে আমি তোমাদের আলোচনা করব দৃঢ়তা প্রদান ও চলন, অর্থাৎ জীববিজ্ঞান দশম শ্রেণীর যে সিরিজ ছিল সেটা আজকে আমরা আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিষয়টা বেসিক থেকে পুরো লেভেলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এখন মূলত আলোচনা করতে যাচ্ছি বেসিক লেভেল, কঙ্কাল তন্ত্রের সাধারণ ধারণা ও কার্যাবলী। এখন আমরা দেখব কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম কি। মানবদেহ একটি নির্দিষ্ট কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। যে তন্ত্র দেহের আকৃতি প্রদান করে এবং নির্দিষ্ট কাঠামো গঠন করে তাকে কঙ্কালতন্ত্র বলে। অর্থাৎ কঙ্কালতন্ত্রের কাজ মূলত আকৃতি দেওয়া, গঠন, দেহকে সুগঠিত রাখা, আমাদের যাতে চলাচলে সাহায্য করতে পারে, মূলত দেহকে কাঠামো দেয় এর প্রধান কাজ। আচ্ছা, প্রধান কাজগুলো এখানে আমরা লেখা আছে: দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ, চলন, রক্তকণিকা উৎপাদন। এই কাজগুলো খুব খুব পরিমাণে ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় এগুলো সিকিউ এর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। দেহ কাঠামো গঠন, দেহের নির্দিষ্ট আকার ও দৃঢ়তা প্রদান। আমি যে বোল্ড লাইনগুলো দেখতে পাচ্ছি, আমরা এইগুলোকে আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা এমনি লিখতে পারবো এই জিনিসগুলো মনে রাখলে। রক্ষণাবেক্ষণ, মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ডের মতো কোমল অঙ্গগুলো বাহিরের আঘাত থেকে রক্ষা করা। এই যে আমাদের যেই ভেতরে যে অঙ্গগুলো আছে এদেরকে বলা হয় ভিসেরা। ভিসেরা তোমরা লিখে রাখতে পারো যে ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, এগুলোকে বলা হয় ভিসেরা। এদেরকে রক্ষা করে যেই কাঠামো, সেটাই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র। আচ্ছা, চলন। এখন আমরা চলনের ক্ষেত্রে দেখব। পেশির সাথে যুক্ত থেকে অস্থিগুলো নড়াচড়া ও চলতে সাহায্য করে। রক্তকণিকা উৎপাদন, দেহের লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়, যেমন ফিমার থেকে হয়, তারপরে হচ্ছে হিউমেরাস, তারপরে হচ্ছে রিপস। এই জায়গাগুলোতে থেকে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়, যে রেড বোন ম্যারো, অর্থাৎ লাল অস্থিমজ্জা। এখান থেকে আবার শ্বেত রক্তকণিকাও তৈরি হয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে কঙ্কালের প্রধান উপাদান। কঙ্কাল, আমরা কঙ্কালতন্ত্রকে দুটি অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। কঙ্কালতন্ত্র কিন্তু আবার অন্যভাবে আমরা বলতে পারি কঙ্কালতন্ত্র কয় ধরনের। একটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মানে কঙ্কালতন্ত্র, একটা হচ্ছে বহিকঙ্কাল, একটা হচ্ছে অন্তকঙ্কাল। আমরা এখন আলোচনা করতেছি অন্তকঙ্কাল নিয়ে। বহিকঙ্কাল মূলত হচ্ছে চুল, নখ, যে বাহিরের অংশগুলো আছে এগুলো হচ্ছে বহিকঙ্কালের অংশ। চুল, নখ এগুলো হচ্ছে বহিকঙ্কাল। আর অস্থিগুলো, যে আমরা অস্থিগুলো কল্পনা করি, এটা হচ্ছে অন্তকঙ্কালের অংশ। কঙ্কালের প্রধান উপাদানগুলো হচ্ছে অস্থি, তরুণাস্থি। এখন আমরা অস্থি নিয়ে পড়বো। অস্থি হলো কঙ্কালতন্ত্রের সবচেয়ে শক্ত উপাদান। এটি ক্যালসিয়াম, ফসফরাস, অন্যান্য খনিজ লবণ ইত্যাদি দ্বারা গঠিত। এখানে সোডিয়ামও থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। এগুলো তো আমরা এখানে কিছু লেখা আছে, কিন্তু আরও কিছু পড়লে আমাদের অনেক কিছু হেল্প হবে। আচ্ছা, অস্থি কোষগুলো একটি শক্ত মাতৃকার মধ্যে ছড়ানো থাকে। এই অস্থি কোষগুলো কিন্তু একটা শক্ত মাতৃকার ভিতরে থাকে। জীবিত কোষে রক্তনালী এবং স্নায়ু প্রবেশ করে। আচ্ছা, আমাদের দেহে 206টি অস্থি থাকে। অস্থি ভঙ্গুর এবং অনেক বেশি চাপ সহ্য করতে পারে। আচ্ছা, এই অস্থিগুলো আমাদের হচ্ছে পরিণত বয়সে 206টি, কিন্তু যখন আমরা অপরিণত অর্থাৎ শিশু অবস্থায় থাকি তখন আমাদের দেহে 300টি হাড় থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। তরুণাস্থি, তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, এটি বেশ নরম এবং স্থিতিস্থাপক। অস্থি কিন্তু স্থিতিস্থাপক নয়, কিন্তু তরুণাস্থি তা করতে পারে। এই কোষগুলো কন্ড্রিওসাইট বলে। এই কোষগুলোকে কন্ড্রিওসাইট, এই তরুণাস্থির কোষগুলোকে। নাকের ডগা, কানের পিনা, বহিকর্ণ তরুণাস্থি দিয়ে তৈরি। দুই অস্থির সংযোগস্থলে ঘর্ষণ কমানোর জন্য তরুণাস্থি থাকে। অর্থাৎ তরুণাস্থি ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয়। এতে রক্তনালী থাকে না, তরুণাস্থিতে রক্তনালী থাকে না। পরবর্তী স্লাইড। ইন্টারমিডিয়েট লেভেল,
পেশি, টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি সন্ধি। তাহলে হচ্ছে টেন্ডন এবং লিগামেন্ট, এই জিনিসটা অস্থির সাথে প্রচণ্ড পরিমাণে সংযুক্ত। অর্থাৎ আমাদের টেন্ডন এবং লিগামেন্ট জানতে হবে অস্থির আলোচনায়। তাহলে টেন্ডন, আমরা একটা কথা মনে রাখবো আগে, প্রথমে টেন্ডন মনে রাখবো টাইট, লিগামেন্ট মনে রাখবো লুজ। লিগামেন্ট অস্থির সাথে অস্থির বন্ধনে কাজ করে, আর হচ্ছে টেন্ডন হচ্ছে অস্থির সাথে পেশিকে সংযুক্ত করে। এই দুটো আগে আমরা একটু খেয়াল করে নিলাম, এখন আমরা বলবো। দেখো টেন্ডন, টেন্ডন টেন্ডন যে শক্ত স্থিতিস্থাপকতাহীন তন্তুময় টিস্যু পেশিকে অস্থির সাথে যুক্ত করে তাকে টেন্ডন বলে। এটি খুব মজবুত হয় যাতে পেশি সংকুচিত হলে হাড় সহজেই টানা খায় এবং নড়াচড়া করতে পারে। এই টেন্ডনের পেশিগুলো কিন্তু শাখাহীন। টেন্ডনের পেশিগুলো এরা হচ্ছে অশাখ এবং এরা হচ্ছে শ্বেততন্তুময়। এদের কোনো শাখা নেই, এরা সমান্তরাল আকারে থাকে। তারপরে এখন আমরা দেখব হচ্ছে লিগামেন্ট। যে স্থিতিস্থাপক বন্ধনী একটি অঙ্গকে অন্য, মানে একটি অস্থিকে অন্য একটি অস্থির সাথে যুক্ত রাখে তাকে লিগামেন্ট বলে। এটি অস্থি সন্ধিকে দৃঢ় করে এবং হাড়গুলোকে স্থানচ্যুত হওয়া থেকে রক্ষা করে। তাহলে আমাদের লিগামেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শ্বেততন্তুময় লিগামেন্ট আর একটা হচ্ছে পিত্ততন্তুময়। শ্বেততন্তুময়ের সাথে পিত্ততন্তুময় হচ্ছে হলুদ রঙের। এরা হচ্ছে জালিকা আকারে থাকে লিগামেন্ট। আর লিগামেন্টের কথা চিন্তা করলে আমরা একটা সুতলির কথা চিন্তা করতে পারি। সুতলি যেরকম পেঁচানো থাকে, একটু মুড়ালে যা অনেক অংশ পাওয়া যায়, যেমন পাটের সুতার কথা বলা হচ্ছে, এরকম সেটা জালিকা আকারে থাকে লিগামেন্ট। আর এরা হচ্ছে শাখা যুক্ত। তারপরে এরা হচ্ছে অনেক স্থিতিস্থাপক, কিন্তু টেন্ডনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কম। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা টেন্ডন লিগামেন্ট শেষ করলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। সাইনোভিয়াল অস্থিসন্ধি। আচ্ছা, অস্থিসন্ধি দুই বা তার বেশি অস্থির সংযোগকে অস্থিসন্ধি বলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই সন্ধিতে একটি ক্যাপসুল থাকে যা সাইনোভিয়াল ফ্লুইড তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। এই তরল এবং অস্থির মাথার তরুণাস্থি হাড়ের ঘর্ষণ কমায়। তাহলে এই ফ্লুইড, এই তরলটা এবং অস্থির মাথায় তরুণাস্থি হাড়ের মধ্যে ঘর্ষণটা কমায়, ফলে আমরা খুব সহজেই কনুই, হাঁটু, কাঁধ নাড়াতে পারি। এই সাইনোভিয়াল অস্থি সম্বন্ধে আমরা কিছুটা ধারণা পেলাম। এখন আমরা পেশির কাজ সম্পর্কে দেখব। পেশির কাজ, এখানে মূলত আমরা হাতের পেশি নিয়ে দেখতেছি, অর্থাৎ হিউমেরাসের সাথে যে পেশিগুলো যুক্ত আছে, হিউমেরাস, রেডিয়াস আলনা, এই হাত সম্পর্কিত যে পেশি অস্থিগুলো আছে তার সাথে আবার যে পেশিগুলো লাগানো আছে সেগুলো। আচ্ছা, আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি। এই এই অধ্যায়ে যে আলোচনাগুলো হচ্ছে, অর্থাৎ পেশি, অস্থি, এই সবগুলো ভ্রূণীয় মেসোডার্ম অঞ্চল থেকে তৈরি। আর পেশিগুলো কি? পেশিগুলো হচ্ছে অস্থির আবরণ, মানে অস্থির আচ্ছাদন করে রাখে অস্থিগুলোকে। মেসোডার্ম থেকে তৈরি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বাইসেল এবং ট্রাইসেল পেশি নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিপরীতমুখী পেশির টান। পেশি নিজ থেকে ধাক্কা দিতে পারে না, এটি কেবল সংকুচিত করে টানতে পারে। তাহলে আমরা একটা কথা মনে রাখতে হবে, পেশি কিন্তু জীবনে শিথিল বা প্রসারিত হতে পারে না। পেশি সবসময় সংকুচিত হয়, শিথিল হতে পারে, মানে স্বাভাবিক অবস্থায় যেতে পারে, কিন্তু এটা প্রসারিত হতে পারে না পেশি। এটি কেবল সংকুচিত করে টানতে পারে। আচ্ছা, তাই একটি অঙ্গ নাড়াতে দুটি বিপরীতমুখী পেশির দরকার হয়। হাত ভাঁজ করা সামনের দিকে বাইসেল পেশি সংকুচিত হয় এবং পেছনে ট্রাইসেল পেশি শিথিল হয়। ফলে রেডিয়াস হাড়টি উপরের দিকে টানা টানা খায়। অর্থাৎ রেডিয়াস এবং আলনা মধ্যকার, রেডিয়াস আলনা হিউমেরাসের যে মধ্যকার সন্ধিকোণ, এটা খুবই পরিমাণে কমে আসে। এই বাইসেল পেশি সংকুচিত করে এই হাড়টার সন্ধিকোণ কমায় এবং রেডিয়াস আলনাকে হিউমেরাসের নিকটবর্তী করে। আচ্ছা, হাত সোজা করা, এখানে হচ্ছে ট্রাইসেল পেশির কাজ রয়েছে।
পেছনের ট্রাইসেপস পেশি সংকুচিত হয় এবং বাইসেপ শিথিল হয়, ফলে আলনা হাড়টি নিচে নেমে যায়। তার মানে আমরা হাড়টা সমান্তরালে আবার ফিরে যায় এবং আমাদের ট্রাইসেপ পেশিটা সংকুচিত হয়, বাইসেপ শিথিল হয়। খুব সুন্দরভাবে আমরা পেশির কাজগুলো জানলাম এবং পরবর্তীতে প্রো লেভেল অস্থির বিভিন্ন রোগ, লক্ষণ এবং প্রতিরোধের উপায়। অস্থির সাধারণ রোগ। তাহলে আমাদের বইয়েতে ২ টা রোগের কথা বলা আছে। আমরা সেই ২ টা রোগের চিত্র এখানে দেখতে পারতেছি কিরকম হতে পারে একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, অস্টিওপোরোসিস ১ম এ আমরা এটাই পড়ব। আমরা এখানে দেখতেই পারতেছি আ এখানে হেলথি বোনের একটা চিত্র আর এখানে একটা অস্টিওপোরোসিসের একটা চিত্র দেওয়া আছে। উম অর্থাৎ এখানে খনিজ লবণগুলো কমে যায়, হাড়গুলো বেশি ফাঁকা হয়ে যায়, ফাঁপা হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। আ খুবই অস্বস্তিজনক অবস্থা তৈরি করে। এই জিনিসগুলো এখন পড়ব। এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। এতে অস্থির ঘনত্ব কমে যায় এবং হাড় ফুটো ও ভঙ্গুর হয়ে যায়। ফুটো হয়ে যায়। পোরোসিস মানে কিন্তু ফুটা হয়ে যাওয়া। অস্টিও মানে হাড়, পোরোসিস মানে ফুটা বা হ্যাঁ, ফুটা হয়ে যাওয়া। আচ্ছা। বয়স্ক পুরুষ ও মেনোপজ হওয়া নারীদের এই রোগ বেশি হয়। পিঠে ব্যথা এবং হাড় দ্রুত ভেঙে যাওয়া এর প্রধান লক্ষণ। মেনোপজ বলতে বোঝানো হচ্ছে আ অর্থাৎ যেই ঋতুচক্র হয়ে থাকে মহিলাদের, সেটা আ বেশি বয়সে অর্থাৎ ৫০ ঊর্ধ্ব হওয়ার পরে এটা একদমই বন্ধ হয়ে যায়। যার ফলে মানুষের এই রোগটার সম্ভাবনা আরো বেড়ে যায়। এখন আমরা দেখব আ রিউমাটয়েড আ আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস সম্পর্কে এখন আমরা দেখব। এই অস্থিসন্ধির এটি হচ্ছে অস্থিসন্ধির প্রবা প্রদাহজনিত রোগ অর্থাৎ ইনফ্লামেশন হয়। মূলত অ্যান্টিবডি নিজের অস্থিসন্ধিকে আক্রমণ করলে এমন হয়। গিঁটে, গিঁটে ব্যথা হয়, অস্থিসন্ধি ফুলে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর হাড় শক্ত হয়ে যাওয়া এর প্রধান লক্ষণ। হাড় শক্ত হয়ে যাওয়া এবং অস্থিসন্ধি নড়াতে অসুবিধা হওয়া, এরকম অনেক ধরনের লক্ষণ এক্ষেত্রে হতে পারে। হুম, এটা হচ্ছে গিঁটে বাত বলা হয় একে। আ আমরা যেমন আর্থ্রাইটিস, টিআইএস এরকম যেই ক্ষেত্রে আইএস এরকম আমরা দেখতে পারবো সেগুলো বুঝবো প্রদাহ থাকে। এগুলো একটা সুন্দর একটা উপায়। এখন অস্থি সুস্থ রাখার উপায় আমরা স্লাইডে এসেছি। লাস্ট লাস্ট স্লাইড বলতে পারো। ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার। ১ম পয়েন্টে এটা লেখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে দুধ, ডিম, দুগ্ধজাত খাবার। এখানে দুগ্ধজাত খাবার অর্থাৎ দুধ খাওয়ার সময় আমাদের সেই ননি তোলা দুধটা খেতে হবে এবং সবুজ শাকসবজি খেতে হবে। এছাড়া হাড়ের ঘনত্ব আ এগুলো হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। মূলত এখানে হাড়ের ঘনত্বটাই কমে যায়। এজন্য আমাদের এগুলো খেতে হবে। ভিটামিন ডি গ্রুপ ত্বকে সকালে রোদ লাগাতে হবে কারণ সূর্যের আলো চামড়ার ভিটামিন ডি তৈরি করে যা হাড়কে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। নিয়মিত শরীরচর্চা, হাঁটা, দৌড়ানো এবং হালকা ব্যায়াম পেশি ও অস্থিকে মজবুত করে এবং অস্থিসন্ধির সচলতা বজায় রাখে। অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজগুলো করতে হবে। আচ্ছা, প্রশ্ন ও উত্তর। এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার বা সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো এবং পরবর্তী ভিডিওগুলোতে দেখার জন্য আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।